এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে। দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে? কেউ ছাড় পাবে না। সচিবালয়ে আগুন লাগানোর ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সরকার। বিশ্লেষণের জন্য সেই ফুটেজ এখন গোয়েন্দাদের হাতে। অতি দ্রুতই সামনে আসবে সবকিছু। প্রাথমিকভাবে আগুন লাগার ধরন দেখে বিশেষজ্ঞরা বলছেন এটি পরিকল্পিত নাশকতা হতে পারে। কুকুরের মরদেহ পাওয়ায় সেটা আরও নিশ্চিত হয়েছে। এমনকি ব্যবহার করা হতে পারে রিমোট কন্ট্রোল। তাদের বক্তব্যে রয়েছে ফায়ার সার্ভিস ও সরকারের ভূমিকাসহ নানান ধরনের প্রশ্ন। চলুন জেনে নেওয়া যাক কেন, কারা ও কিভাবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আগুন লাগালো, কি দেখা গেল সিসিটিভি ফুটেজে। এছাড়া এ ঘটনার পেছনে সরকার ও ফায়ার সার্ভিসের দায় কতটুকু। আগুনের ঘটনা নিয়ে ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন সচিবালয়ের ভেতরে থাকা নিরাপত্তা কর্মীদের ব্যর্থতা ছিল। তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিয়ে আগুন লাগাতে পারে। এছাড়া এত ভয়াবহ ও দীর্ঘক্ষণ ধরে দাউ দাউ করে ভিন্ন ভিন্ন জায়গায় জ্বলা আগুন রিমোট কন্ট্রোলের মাধ্যমে লাগানো হতে পারে বলে ধারণা করছেন তারা। যদিও এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সরকার, তবে বিস্তারিত জানায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে সহায়তা করতে সচিবালয়ের অভ্যন্তরে স্থাপিত সিসিটিভি থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজ সামনে আনা হয়নি। তবে অন্যান্য বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে একই সময়ে একই ভবনের দুই প্রান্তে আগুন জ্বলছে, যা অনেকটাই অস্বাভাবিক। প্রশ্ন হল, একই ভবনের যথেষ্ট দূরত্বে থাকা দুই পাশে একসঙ্গে আগুন লাগে কিভাবে? এতে নাশকতার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। আগুনে পোড়া ভবনে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা দুই উপদেষ্টা। তাদেরকে টার্গেট করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সচিবালয়ের আগুন শুধুমাত্র আমাদের দুই সহযোদ্ধা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের রুমে লাগানো হয়েছে। সেখানে কুকুরের মরদেহই প্রমাণ করে এটি ষড়যন্ত্র। সার্জিস আলম বলেন, সচিবালয়ে আমলারা খুনি হাসিনাকে বসিয়ে রেখেছিল। গণঅভ্যুত্থানের আগে কিছু আমলা নামক দাস ঢাকার বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে। খুনি হাসিনার পোষ্য আমলারা আজও সচিবালয়ে চাকরি করছে। তারা চাকরি করলে সচিবালয় কিভাবে নিরাপদ থাকবে? হয় সাদা নয়তো কালা। তাদের চেয়ারে বসিয়ে রাখলে তাদের কাছ থেকে দায়িত্ব সুষ্ঠুভাবে পাওয়া সম্ভব না। সে কারণে এখন অপকর্ম হচ্ছে, দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, আগুনও লাগছে। তিনি প্রশ্ন তুলেন, সচিবালয়ের নিরাপত্তার জন্য একজন এসপি, একজন অ্যাডিশনাল এসপি ও একজন এএসপি সহ 550-রও বেশি নিরাপত্তা রক্ষী রয়েছেন। এছাড়া সচিবালয়ে 7টি টাওয়ার রয়েছে, সেগুলোতে গার্ড থাকেন। তবু কিভাবে আগুন লাগে? এ বিষয়ে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আবু নাঈম মোহাম্মদ শাহিদুল্লাহ বলেন, রিমোট কন্ট্রোলের মাধ্যমে আগুন লাগানো হতে পারে। রিমোটের মাধ্যমে আগুন যদি লাগাতে হয় তবে ভবনে বৈদ্যুতিক স্পার্ক যেখানে হবে সেখানে ডিভাইস রেখে দূরে বসেও আগুন লাগানো যায়। 25 ডিসেম্বর সরকারি ছুটি ছিল। হয়তো দুর্বৃত্তরা এই ছুটির সুযোগে পরিকল্পিতভাবে আগুন লাগাতে পারে। তিনি বলেন, আপনি জানেন এখানে অনেক কিছু আছে, চুরি হতে পারে, কিন্তু আপনি দরজা খুলে রাখলে হবে? এখানে তাই হয়েছে। এত এত গুরুত্বপূর্ণ নথি, সেখানে চুরি হতে পারে। নিরাপত্তা নিশ্চিত করার কথা, সেখানে সরকার পুলিশ কতক্ষণ থাকবে? তার চেয়ে তো নিজের নিরাপত্তা নিজেকে রাখতে হবে। কে কে ছিল, কে ঢুকেছিল, সেটা বের করতে হবে। তিনি আরও বলেন, সচিবালয়ে ছুটির দিনও নিরাপত্তাকর্মী ও গার্ড থাকেন। তাদের পরিবারকে ব্ল্যাকমেইল, তাকে ধরে দেওয়া কিংবা সম্পত্তি নষ্ট করে দেওয়ার ব্ল্যাকমেইল করে এসব নিরাপত্তা কর্মীদের ব্যবহার করা হতে পারে আগুন লাগানোর ক্ষেত্রে। হয়তো ওই নিরাপত্তাকর্মী জানেনই না আগুনের বিষয়ে। তাকে হয়তো বলা হতে পারে যে অমুক জায়গায় একটি সুইচ অন করে দিতে হবে। আগুনের ঘটনা নিয়ে ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, সচিবালয়ের ভেতরে থাকা নিরাপত্তা কর্মীদের ব্যর্থতা ছিল। তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিয়ে আগুন লাগাতে পারে। এছাড়া এত ভয়াবহ ও দীর্ঘক্ষণ ধরে দাউ দাউ করে জ্বলা আগুন রিমোট কন্ট্রোলের মাধ্যমে লাগানো হতে পারে বলে ধারণা করছেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা ও ফায়ার সার্ভিস সহ দায়িত্বশীল কর্মকর্তারা তদন্ত শেষ হওয়ার আগে আগুনের সূত্রপাত ও কারণ নিয়ে কিছু বলতে নারাজ। কিন্তু রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা সন্দেহের তীর ছুড়ে বলেছেন, এটি পরিকল্পিত আগুন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান বলেন, সচিবালয় তো রাষ্ট্রের কি পয়েন্ট,
কেপিআইভুক্ত এলাকা। যদিও এখানে আগেও একাধিকবার আগুন লেগেছে, পিট ব্লিউ কাজও করেছে, আবার কেন তাহলে আগুন লাগলো? আমরা অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এভাবে কখনো দুর্ঘটনার আগুন লাগে না। স্ট্যান্ডার্ড গার্মেন্টসে লাগা আগুনের অভিজ্ঞতা তুলে ধরে ফায়ার সার্ভিসের সাবেক এই কর্মকর্তা বলেন, দুর্বৃত্তরা যখন আগুন লাগায় তখন একসঙ্গে একাধিক স্থানে আগুন লাগে। এমন দুর্বৃত্তায়নের আগুন আমি আগেও দেখেছি। সচিবালয়েও তাই হয়েছে। এটা শর্ট সার্কিট না, আগুন লাগানো হয়েছে। তিনি বলেন, গতকাল ছুটির দিন ছিল, রাত 1:30টায় আগুন লাগলো, যেখানে বাহিরের মানুষের প্রবেশের সুযোগ নেই। এর মধ্যে একটা পক্ষের 40 ঘন্টার আলটিমেটাম চলছে। তারা আলটিমেটাম দিয়েছে, তাদের ধরতে হবে। মধ্যরাতে লাগা আগুন নেভাতে 10 ঘন্টা লাগলো কেন, তাও দেখতে হবে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক মেজর অবসরপ্রাপ্ত AKM শাকিল নেওয়াজ বলেন, যদি দুর্ঘটনাজনিত আগুন হয় তাহলে এক জায়গায় লাগার কথা, একসঙ্গে 3 জায়গায় আগুন লাগার কথা নয়। লাগানো হলেই 3 জায়গায় আগুন জ্বলবে। তো পুলিশ, আনসার, বিজিবি ছিল, চারিদিকে লাইট বন্ধ ছিল, ফায়ার সার্ভিস কি করল? তাদের কি দুর্বলতা ছিল? বঙ্গবাজার 10 গজের ভেতরে, সেই আগুনও তারা দ্রুত নেভাতে পারল না। সচিবালয় কেপিআইভুক্ত প্রতিষ্ঠান, সেখানেও তারা আগুন নেভাতে পারছেন না। এটা হয় না, মানা যায় না। তাদের ব্যর্থতাকেও তদন্তের বিবেচনায় আনতে হবে। তিনি বলেন, সচিবালয়ে লাগা আগুন নির্বাপনে 10 ঘন্টা সময় নেওয়া অবিশ্বাস্য। সচিবালয়ে আগুন লাগানো হয়েছে, নাশকতার যথেষ্ট কারণ আছে। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশি দুর্নীতির অভিযোগ, সেসব জায়গায় আগুন লাগছে। আরেক ভবনে তো আগুনই লাগেনি। অপরদিকে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাঈম মোহাম্মদ শাহিদুল্লাহ বলেন, এত দ্রুততার সঙ্গে 6 তলার 2 প্রান্তে আগুন পৌঁছে যাওয়া এবং সেখান থেকে 4টি ফ্লোরে প্রসারিত হওয়া রহস্যজনক। কারণ সেখানে কোনো উচ্চ দাহ্য বস্তু, কেমিক্যাল ও ইলেকট্রিক্যাল সংযোগ তেমন ছিল না। মাঝামাঝি লিফট থেকেও আগুন লাগার আশঙ্কা নেই, কারণ সেখানে করিডোর আছে। 2 প্রান্তে অফিসগুলোতে পৌঁছাতে গেলে কিছু জায়গা আছে, সেখানে কোনো দাহ্য বস্তু নেই। ভবনের 2 প্রান্ত থেকে আগুন কিভাবে ওপরে গেল, এসব দেখে মনে হচ্ছে স্বাভাবিক কোনো আগুন না। এ ঘটনাকে নাশকতা বিবেচনায় অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলী আহমেদ বলেন, এটা ডিজাস্টার। কেউ চান্স নিয়েছে মনে হচ্ছে। গুরুত্ব সহকারে নাশকতার ঘটনা কিনা তা খতিয়ে দেখার আহ্বান। তবুও সরকার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে না। তদন্ত কমিটিতে যাদের রাখা হয়েছে, তারা অভিজ্ঞতা ছাড়া কিভাবে আগুনের মোটিভ, নাশকতা শনাক্ত করবে? ফায়ার সার্ভিসের ভূমিকা যেখানে প্রশ্নবিদ্ধ, তাদের আবার কমিটিতে রাখা হয়েছে। তদন্ত কমিটিতে র্যাব, পুলিশের অভিজ্ঞ কর্মকর্তাদের রাখার পাশাপাশি ফায়ার সার্ভিসের সাবেক অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের রাখতে হবে। তদন্ত কমিটিতে অগ্নিকাণ্ড সংক্রান্ত অভিজ্ঞদের রাখা উচিত, এ বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ সরকার আর কতদিন যে নরম থাকবে, কতদিন যে সুশীল থাকবে বোঝা যাচ্ছে না। তারা কেন বুঝতেছে না, ফ্যাসিস্ট সরকারের বিদায় যদিও বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করেছে, কিন্তু বিপদ মুক্ত করেনি। কেননা দেশি বিদেশি নানা চক্রান্ত এখনও রয়েছে। ভেতর ও বাহিরে থেকে দেশকে ধ্বংসকারী বড় ধরনের ন্যাক্কারজনক পরিকল্পনায় জড়িত রয়েছেন অনেকে। আগের সরকারে রেখে যাওয়া আমলা, পুলিশ ও কথিত সুশীলদের চিহ্নিতকরণে বিলম্ব এবং শাস্তি প্রদানে শীতলতা দেশকে নাজুক পরিস্থিতিতে ফেলতে পারে। সুপ্রিয় দর্শক, সব মিলে আওয়ামী লীগ কিংবা যে কেউ সচিবালয়ে আগুন লাগাক না কেন, দিন শেষে সব দায় সরকারের উপরই ফেলছে সবাই। আপনিও কি সরকারের দুর্বলতা ও হাসিনার আমলাদের রেখে দেওয়াকে দোষ দিবেন? ইয়েস অথবা নো লিখে জানাতে পারেন আপনার মতামত। এ বিষয়ে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।